অসুস্থতা দিয়ে শুরু হওয়া এই 2026-এর প্রথম মাসটা যেতে না যেতেই আমরা অফিসের কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম বালির শহর আর মহারানাদের স্মৃতি ঘুরে দেখার উদ্দেশ্যে। তো আমাদের ট্রিপ ফাইনালি স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি। এখন যেহেতু ওয়েব চেক ইনের সুবিধা আছে, ওই জন্য আমরা টিকিট কাটার পরেই মানে একদিন আগে ওয়েব চেকিংটা কমপ্লিট করে নিয়েছি। চেক ইন ব্যাগেজ সেটা রাখবার জন্য যাচ্ছি। রাজস্থান ঘুরে দেখতে দিন 15 কম পড়ে যায়, কিন্তু আমাদের হাতে তো সময় বড্ড কম, তাই এবারের ডেস্টিনেশন শুধু যোধপুর আর জয়সলমীর। থ্যাংক ইউ। রাত 1:40-এ মহানগরী থেকে ফ্লাইট ধরে আমাদের গন্তব্য ছিল রাজধানীর উদ্দেশ্যে। তারপর দিল্লিতে 2-2.5 ঘন্টার লেওভারের পর আমরা নেক্সট ফ্লাই করি যোধপুরের দিকে। সারাদিন অফিস করে 2বার ফ্লাইট চেঞ্জ করে আকাশ থেকে সানরাইজ দেখে সকালবেলা আমরা নামলাম যোধপুর এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে উবের বুক করে আমরা আমাদের জস্টেলের উদ্দেশ্যে রওনা দিই। এই ট্রিপে প্রত্যেকবারই আমরা জস্টেল প্রপার্টিতেই থেকেছি। আমি প্রত্যেকটা জায়গার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। যোধপুরের জস্টেলটার ডিস্টেন্স এয়ারপোর্ট থেকে খুবই সামান্য ছিল। যে মেহরানগড়ের ফোর্টের ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট দারুণ ভিউ পুরো। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছি গোবি পরোটা, ইন্দ্রাণীদি নিয়েছে আলুর পরোটা, না পেঁয়াজ পরোটা। এরা এই ভুক্ষা আত্মাগুলো আলুর পরোটা নিয়েছে, যেটা এখনো এসে পৌঁছায়নি। ফেব্রুয়ারি মাস যেহেতু রাজস্থান বেড়ানোর খুব আদর্শ সময়, সেই জন্য আমরা আগে থেকেই রুম বুক করে রেখেছিলাম। হোস্টেলে চেক ইন করে ব্রেকফাস্ট করে ফ্রেশন আপ হয়ে আমরা বেরোলাম আমাদের প্রথম দিনের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল মেহরানগড় ফোর্ট। আমাদের হোস্টেল থেকে হাঁটা পথেই চক থেকে অটো করে বা ইজিলি ওলা উবের বুক করে মেহরানগড় ফোর্টে পৌঁছানো যায়। আমরা মোটামুটি অটোতে 15-20 মিনিট জার্নি করে মেহরানগড় ফোর্ট পৌঁছাই। মেহরানগড় ফোর্টের টিকিট প্রাইস, ওপেনিং টাইম এবং আরও কিছু খুঁটিনাটি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমাদের দরকার হলে তোমরা চেক করে নিতে পারো। আমরা মেহরানগড় ফোর্টে এলাম, আমরা চক থেকে অটো ধরে এলাম, আমরা 4 জনে, টোটাল 200 টাকা নিল। আর এটা হচ্ছে পার্কিং প্লেস। এরপর এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠি। বাইরের দিকটা দেখো একটু। ভালো লাগছে কলকাতা থেকে এই ট্রানজিশনটা। একটা ট্রানজিশন ভিডিও করলে হতো। আমাদের আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, যেহেতু আজকেই ফার্স্ট দিন আমরা এখানে এসেছি। এখানে গ্রুপ পিছু গভর্নমেন্ট অ্যাপ্রুভ গাইড পাওয়া যাচ্ছে, তো সেই গাইডের সাথে আমরা ঘুরছি। এখানে পার হেড টিকিট 200 রুপিস করে, আর গাইডের চার্জ আপ টু 5 জনের গ্রুপের জন্য 500 টাকা। এটা রিজনেবল। ছোট করে মেহরানগড় ফোর্টের ইতিহাসটা একটু বলে রাখি। 1459 সালে রাঠোর বংশের শাসক রাওযোধা মারওয়ারের রাজধানী হিসেবে যোধপুরে একটি শহর প্রতিষ্ঠা করেন। নিরাপত্তার অভাবে পুরনো রাজধানী তিনি মান্দোর থেকে স্থানান্তরিত করেন। 1459 সালের মে মাসেই মান্দোর থেকে 9 কিলোমিটার দূরে ভাকুরচিড়িয়া নামক স্থানে মেহরানগড় দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। লোককথা অনুযায়ী পাহাড়ের বাসিন্দা সন্ন্যাসী চেরিয়ানাথজি স্থান ছাড়তে অস্বীকার করলে রাওযোধা দেবী করণী মাতার সাহায্য নেন। করণী মাতাই এই দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যদিও রাওযোধা এটি শুরু করেন, তবে বর্তমান দুর্গের বেশিরভাগ অংশই মহারাজ যশোবন্ত সিং নির্মাণ করেছিলেন। বিশাল এই দুর্গটি 36 মিটার উঁচু দেওয়াল দিয়ে ঘেরা এবং এটি প্রায় 5 কিলোমিটার বিস্তৃত। যোধপুর আর জয়পুরের লড়াই হয়েছিল উদয়পুরের রাজকুমারীর জন্য। সেই লড়াইতে যোধপুর জিতেছিল, সেইটাই এইটা ভিক্টরি গেট। এই ভিক্টরি গেটটার নাম জয়পোল। এই ফোর্টটা 7টা গেট আছে, তার মধ্যে 2টো হচ্ছে ভিক্টরি গেট, মানে কোনো যুদ্ধে জিতে আর কি গেটটা বানানো হয়।
এই গেটটা জয়পোলটা হচ্ছে ওই উদয়পুরের রাজকুমারীর জন্য যে জয়পুর আর যোধপুরের লড়াই হয়েছিল। আর এই দেয়ালটা ওই যুদ্ধে তোপ যে এসে পড়েছিল, ক্যানন এসে পড়েছিল, সেটার এখন ক্যানন আছে দেয়ালে। ব্যবহৃত কামান রয়েছে এখানে, ফোর্টেরই নিচটা, ওখান থেকেই পুরো যোধপুর ব্লু সিটি সেটা দেখা যায়। গেটটা হচ্ছে 3 নম্বর গেট, আগে দুটো গেট দেখলাম, এটা হচ্ছে 3 নম্বর গেট। এই ফোর্টটা যারা বানিয়েছিল তাদেরই 39th জেনারেশন এখন উমেদ ভবনে রয়েছে। তো আমরা এই গেটটা হচ্ছে 2 নম্বর, এই গেটটা দিয়ে আমরা ঢুকেছি মানে প্রথমে ঢুকে বিজয় পথ দিয়ে ঢুকে এটা এসছি, তারপর এখন এটাই যাচ্ছি। এটা হচ্ছে 3 নম্বর গেট। এই তৃতীয় গেটটা দিয়ে ঢুকে আমরা ওপরে যাচ্ছি। দারুণ অপূর্ব আর্কিটেক্ট। এখানে এই যে হাতের সিম্বলগুলো রয়েছে, এইদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে। আগেকার দিনে যে জহর ব্রত করা হতো, সেই জহর ব্রততে যারা আগুনে ঝাঁপ দিতেন তাদেরই হাতের প্রতীকী ছবি করা রয়েছে এখানে সিম্বল হিসেবে। এই যে স্মৃতিসৌধটা, এটা ইনি এখানে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন কেল্লার মঙ্গলের জন্য, এবং তার ফ্যামিলি মেম্বারকে এখনও এই পরিবারের তরফ থেকে ভরণ পোষণ দেওয়া হয়। রাজস্থানের ঐতিহ্যবাহী এই পাথরের তৈরি সুবিশাল দুর্গটি এখন মেহেরানগড় মিউজিয়াম ট্রাস্ট রক্ষণাবেক্ষণ করে। যোধপুরের এটি একটি অন্যতম প্রধান দর্শনীয় স্থান। মেহেরানগড় ফোর্টের মিউজিয়ামটি এখন এখানকার প্রধান আকর্ষণ। মিউজিয়ামে ঢুকেই আমরা প্রথমে হাতির হাওদা দেখতে পাই। হাওদা ছিল এক ধরনের 2 বগি বিশিষ্ট কাঠের আসন, যা বেশিরভাগ ক্ষেত্রেই সোনা ও রূপোর খোদাই করা চাদর দিয়ে ঢাকা থাকত এবং যা হাতির পিঠে লাগানো থাকত। রাজা বা রাজপরিবারের সদস্যরা ছাড়াও পিছনের ছোট বগিটি একটি নির্ভরযোগ্য দেহরক্ষী বা পরিচারকের জন্য নির্দিষ্ট ছিল। জাদুঘরের অন্যতম দ্রষ্টব্য হল এক বিশাল পালকির সম্ভার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত অভিজাত মহিলাদের যাতায়াতের জন্য পালকি ছিল একটি জনপ্রিয় মাধ্যম। বিশেষ অনুষ্ঠানে পুরুষ অভিজাত এবং রাজপরিবারের বিভিন্ন সদস্যদের ব্যবহৃত পালকিগুলিও এখানে সংরক্ষিত আছে। এটা হলো আফিম খাবার যন্ত্র না পাত্র, পাত্র কিছুটা যন্ত্রের মতো ব্যাপার স্যাপার, আর ধারটা একটা সায়েন্স আছে এটা। হুকোর মতো দেখতে, মানে ওইখানে আফিংটা দিয়ে ওখানে মানে নোড়া হতো, অফার করা হতো কেউ বাড়িতে এলে। এখন আমরা চা মিষ্টি দিই, তখন আফিং দিত। তোমাকেও দিলে চা ভালোই মিষ্টি হতো। থেকে ভালো খেতে। হ্যাঁ, আমি সেটাই। যা শুনেছি। এই দুর্গের পাথরের এক একটি কার্ভিং এনশিয়েন্ট রাজস্থানী আর্কিটেকচারের এক অসামান্য নজির তুলে ধরে। রঙিন রাজস্থানী পাগড়ি রাজপুত সংস্কৃতি ও গর্বের এক অনন্য অংশ, যা যুদ্ধজয় বা উৎসবের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। মূলত রাজস্থানী পাগড়িতে লেহেরিয়া নকশা খুবই জনপ্রিয়, যা মরুভূমির শুষ্কতার সংস্কৃতিকে তুলে ধরে। রাজস্থানে বলা হয়, পাগড়ি মাথা উঁচু করে বাঁচতে শেখায়। এটি শুধুমাত্র পোশাক নয়, বরং সম্মান ও আত্মমর্যাদার প্রতীক। লাইট মানে ইটস লাইক আ ক্যাপ, এখন মনে হচ্ছে না লাইট। আর আমার ভীষণ ভালো লাগছে, মানে এটা এত সুন্দর করে ওনারা করলেন। এখানে 200 রুপিস নেয় এই পাগড়ি বাঁধার ডেমনস্ট্রেশনটার জন্য, কিন্তু ওনারা খুব সুন্দর করে ডেমনস্ট্রেশনটা করেছেন। রাজকীয় আমন্ত্রণের অলঙ্করণে ব্যবহার করা হতো গণেশের মোটিভ। এই মিউজিয়ামের অপর অংশে যোধপুরের বিরল বর্ম এবং অস্ত্রের সংগ্রহ রয়েছে। জেড, রূপা, সোনা, গন্ডারের শিং ও হাতির দাঁতের তৈরি তরবারির স্তম্ভ, রুবি, পান্না, মুক্ত দিয়ে খচিত ঢাল, সোনা রূপার কাজ করা বন্দুক এখানে রয়েছে। গ্যালারিটিতে অনেক সম্রাটের ব্যক্তিগত তরবারিও প্রদর্শিত হয়েছে। এটি ছিল রাজাদের ঝাড়খা দর্শনের জন্য ব্যবহৃত অলিন্দ। রূপোর তৈরি তামাক খাওয়ার যন্ত্র এবং পেয়ালা পিরিচও রয়েছে এই সংগ্রহশালায়। মারোয়ারে প্রথম রেলগাড়ি আসার পর হাতির দাঁতের নির্মিত এই রেলগাড়ির মডেলটি তৈরি করা হয়। রাজস্থানী রাজকীয় পোশাক চোগাতে
উল এবং হাতে তৈরি বিভিন্ন ব্রোকেডের নকশা থাকত। এই মিউজিয়ামটিতে একটি খুব সুন্দর পেন্টিং আর্ট গ্যালারি আছে। প্রত্যেকটি পেন্টিংসেই এখানে হার্বাল কালার ব্যবহার করা হয়েছে। এই পেন্টিং গ্যালারিতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি প্রোহিবিটেড। ফোর্টের বিভিন্ন মহলগুলির মধ্যে শীষমহল অন্যতম। এই অসাধারণ স্থাপত্যটি দেয়াল ও ছাদে সূক্ষ্ম কাঁচের কাজ, মূল্যবান পাথর এবং আয়নার কারুকাজের জন্য বিখ্যাত, যা হাজারো আয়নায় মোমবাতির আলোকে তারার মতো ঝকঝক করত। একটিমাত্র মোমবাতি জ্বালালে পুরো ঘরটি আয়নার প্রতিফলনের জন্য হাজারো তারার মতো আলোকিত হয়ে উঠত তখনকার দিনে। দুর্গের অন্য এক মহলে দেখা যায় অপূর্ব সুন্দর সোনার কারুকাজ। সিলিং থেকে শুরু করে দেয়াল সব দিকেই সোনার কারুকাজ লক্ষ্য করা যায়। তখনকার দিনে রাজারাজরাদের মুজরা বা এন্টারটেনমেন্ট পারপাস এই মহলটি ব্যবহৃত হতো। মহলের বিভিন্ন দরজায় হাতির দাঁতের এবং সোনার সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায়। এই মিউজিয়ামটিতে ভারতীয় রাজস্থানী ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক সংরক্ষিত সূক্ষ্ম প্রয়োগ ও শিল্পকলার সংগ্রহ রয়েছে। মহলের এই অংশটিতে রয়েছে তখনকার দিনে ব্যবহৃত রাজপরিবারের বাচ্চাদের জন্য দোলনার সম্ভার। রাজস্থানের অন্যতম প্রধান উৎসব দোল পালন করবার জন্য ব্যবহৃত হতো এই ঐতিহ্যশালী হোলি মহলটি। রাজস্থান ভিত্তিক বিভিন্ন সিনেমাতেও আমরা দোলের সিকোয়েন্স দেখতে পাই। দুর্গের মহলগুলির মধ্যে অন্যতম উল্লেখ্য ছিল মতি মহল। এখানে আমরা বেলজিয়াম গ্লাসের আয়না এবং দেয়ালে এবং সিলিংয়ে সূক্ষ্ম কারুকাজ দেখতে পাই। সিলিংয়ে ঝোলানো আংটাগুলি থেকে পাখা ঝোলানো থাকত, যা পঙ্খবরদাজদের মাধ্যমে রাজারাজরাদের বিশ্রাম সাধনে কাজে লাগত। যোধপুরের অন্যতম দ্রষ্টব্য এই তুর্জি কা ঝলড়া স্টেপওয়েলটি 1740-এর দশকে মারওয়াড়ের মহারাজা অভয় সিং নির্মাণ করেন। তৃষ্ণার্ত মরুভূমির শহর যোধপুরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জলের উৎস হিসেবে তখন কাজ করত। এই সিঁড়িগুলি কেবল উপযুক্ত কাঠামোই ছিল না, বরং এ একটা এমন জায়গা ছিল যেখানে স্থানীয় মানুষরা একত্রিত হতে পারতেন এবং তাদের তৃষ্ণা মেটাতেন। মরুভূমির প্রচণ্ড তাপ থেকে স্বস্তি পাওয়ার জন্য তুর্জি কা ঝলড়া ছিল যোধপুরের অন্যতম একটা স্ট্যান্ড পয়েন্ট। মেহেরানগড় ফোর্ট আর স্টেপওয়েল দেখেই আমরা আজকে আমাদের সাইট সিইং শেষ করি। এদিক ওদিক একটু ঘুরে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে নিই। বেরোনোর সময় দেখে গিয়েছিলাম আজকে এখানে রাজস্থানি ফোক মিউজিকের একটা প্রোগ্রাম রয়েছে। আমাদের হোস্টেলের ছাদেই একটা ক্যাফে আছে, সেই ক্যাফে থেকেই আজকে ডিনার অর্ডার করে ফোক মিউজিক এনজয় করি। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ ছিল। পিছনে গোল্ডেন লাইট দিয়ে সাজানো মেহেরানগড় ফোর্ট আর সামনে অথেন্টিক রাজস্থানি মিউজিক, এক কথায় জাস্ট মার্ভেলাস। আজকের দিনটা এইখানেই শেষ করে কালকে আবার যোধপুরের অন্য আইটিনারি দেখার পালা। ডে 2 শুরু করলাম আমাদের হোস্টেল থেকে একদম হাঁটা পথেই যোধপুরের সর্দার মার্কেটের আশেপাশে কোনো ক্যাফেতে ব্রেকফাস্টের সন্ধানে। আমরা যে হোটেলে আছি সেখান থেকে 2 মিনিটের হাঁটাতেই হচ্ছে এই ক্লক টাওয়ার। এটাও যোধপুরের একটা অন্যতম দেখার জায়গা। চকের কাছেই একটা রেস্ট্রো ক্যাফেতে আমরা আজকে আমাদের ব্রেকফাস্ট করব বলে ঠিক করি। এখানে মোটামুটি প্রত্যেকটা ক্যাফে থেকেই মেহেরানগড় ফোর্টের ভিউ পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের। বাট এখানে বসার জায়গাটা ছিল বেশ ইউনিক। ব্রেড টোস্ট, পোহা, পিৎজা, প্যানকেক এরকম মিক্স অ্যান্ড ম্যাচ ব্রেকফাস্ট করে আমরা আজকে আমাদের সাইট সিইংয়ের উদ্দেশ্যে বেরোলাম। গতকালকে মেহেরানগড় ফোর্ট দেখবার সময় জেনে গিয়েছিলাম যে এখানে জিপ লাইনিং করা যায়, কিন্তু কাল আর সময়ের অভাবে করতে পারিনি। তাই আজকে সকাল সকাল আমরা চলে এসেছি জিপ লাইনিং করার জন্য। এখানে মোট 6টা জিপ লাইনিং আছে।
টোটাল 2000 টাকা নেয় টোটাল এই জিপ লাইনিংটার জন্য। জিপ লাইনিং করার সময় ওপর থেকে নিচে ব্লু সিটি যোধপুরের একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। জিপলাইন অ্যাডভেঞ্চার শেষ হলো। মোট 6টা জিপলাইনিং করলাম। পুরো সিটিটা ব্লু সিটি, দ্য অথেন্টিক ব্লু সিটি। লাগলো জিপলাইনিং? ভীষণ ভালো, একটু নার্ভাস ছিলাম বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ার্থ ইট। কিন্তু আমরা পায়েল দিয়ে খুব মিস করেছি, এটা তো বলতেই হবে। একদমই। জিপ লাইনিংয়ের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল যশবন্তথাড়া। এটা মেহেরানগড় থেকে একদমই অল্প দূরত্বে অবস্থিত। 1899 সালে মহারাজা সর্দার সিং তার বাবা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়ের স্মৃতিতে এটি নির্মাণ করেন। আমাদের তাজমহল যে পাথরে তৈরি, এটিও সেই মাকরানা মার্বেল দিয়েই তৈরি। রাজকীয় সমাধি বা সেনোটাফ বলতে যা বোঝায়, এটি একদমই তাই। যোধপুরের মারওয়ার রাজবংশের শ্মশান হিসেবেও এটি ব্যবহার করা হতো। মাকরানা মার্বেলে নির্মিত এই স্মৃতিসৌধটি মারোয়ারি ও মুঘল শিল্পশৈলীর মিশ্রণে তৈরি। মুঘল শিল্পশৈলীর জালি নকশা এখানকার মূল স্মৃতিসৌধ এবং পাশাপাশি প্রায় সমস্ত স্মৃতিসৌধগুলোতেই লক্ষ্য করা যায়। এখানে যোধপুরের প্রাক্তন রাজাদের প্রতিকৃতি এবং একটি ছোট্ট সুন্দর বাগান ও পুকুর রয়েছে। এই যশবন্তথাড়াকে মেওয়ারের তাজমহল বলেও অনেকে অভিহিত করেন। এখানকার মূল স্মৃতিসৌধটি মহারাজা যশবন্ত সিং দ্বিতীয় স্মৃতিতে নির্মিত। ব্লু সিটির বিখ্যাত ব্লু লেন্সগুলো রাজস্থানের এই শহরটির অন্যতম পুরনো অংশ ও প্রধান আকর্ষণ। 15 শতাব্দীতে মহারাজ মানসিংহের আমলে উচ্চবর্ণের ব্রাহ্মণরা তাদের বাড়িঘর অন্যদের থেকে আলাদা করতে নীল রং করতে শুরু করেন। নীল রং হিন্দু দেবতা শিবের সাথে সম্পর্কিত, যা পবিত্রতার প্রতীক। এছাড়া নীল রং গরমকালে ঘর ঠান্ডা রাখতে এবং পোকামাকড় দূর করতেও সাহায্য করে বলে তারা মনে করতেন। এই এলাকাটি পর্যটকদের কাছে হাঁটা, ফটোগ্রাফি এবং স্থানীয় রাজস্থানী সংস্কৃতির অভিজ্ঞতার জন্য অত্যন্ত জনপ্রিয়। রাজস্থানী অথেন্টিক থালি ট্রাই করতে আজকে আমরা লাঞ্চে এসেছি দ্য পোলোতে। আমরা শুনলাম যে এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো, তো এখানেই আমরা আজকে অথেন্টিক রাজস্থানী থালি ট্রাই করব। এইগুলো হচ্ছে রাজস্থানী থালি, আজকে আমাদের লাঞ্চ। बोलो राजस्थानी थाली में क्या क्या है? यस मैम, ये हो गई गवार फली की सब्जी। क्या क्या? ये वाली गवार फली की। ये हो गई राजस्थानी बीन्स केयर सांगरी। वो मतलब क्या है? राजस्थानी बीन्स रहता है ड्राई। और राजस्थानी बीन्स, अच्छा। यस मैम। और ये हो गया सोयाबीन मसाला, हाँ राजस्थानी कड़ी हाँ और फ्राई रायता। हाँ। और ये वाली हो गई बाजरे की रोटी नीचे वाली, ऊपर हो गया चपाती, मिल्क पापड़। नाइस। इनमें ये क्या है? ये मैम डेजर्ट है, चूरमा बाजरे की रोटी का। और अच्छा, और ये क्या बोले आप? कड़ी। ये मैम फ्राई रायता है। हाँ, और ये हो गई आपकी मैम गट्टा करी, बेसन की गट्टी। वाह, नाइस। खत्म करो इसको। अमेजिंग। রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম যোধপুরের আর একটা উল্লেখযোগ্য জিনিস ক্লক টাওয়ার বা ঘণ্টাঘর দেখতে। আমাদের হোস্টেলের একদম কাছেই সর্দার মার্কেট সকালবেলা দেখিয়েছিলাম, তার একদম সামনেই রয়েছে এই ঘণ্টাঘর। মহারাজা সর্দার সিং পুরনো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই টাওয়ারটি নির্মাণ করেন শহরের বাসিন্দাদের সময় জানার প্রধান এক উপায় হিসেবে। সন্ধ্যার সময় টাওয়ারটি আলোকিত হয়, যা এর সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। তাই আমরা রাত্রিবেলায় এটা দেখা প্রেফার করেছিলাম। আর এই হচ্ছে ঘড়ির ব্যাক সাইড। এইখানে এই পুরো মেকানিজমটা চলছে, চারদিকেই আছে ঘড়িটা, একটাই মেন মোটর থেকে পুরোটা অপারেট হচ্ছে। ক্লক টাওয়ারের ঠিক পিছনেই মিস্ট্রিলাল হোটেলের মাখানিয়া লাস্সি আর প্যাঁড়া এখানকার অন্যতম মাস্ট ট্রাই আইটেম। যোধপুর ভ্রমণ মোটামুটি এই পর্যন্তই। কালকে আবার পাড়ি দেওয়া জয়সলমীরের উদ্দেশ্যে।